ভারতের রাজনীতিতে তিনি এক অগ্নিকন্যা। সাধারণ এক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে দিল্লির মসনদ কাঁপানো আর বাংলার দীর্ঘ ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটানো এ অসাধ্য সাধন করেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ভক্তদের কাছে তিনি দিদি আর বিরোধীদের কাছে এক আপোষহীন নেত্রী। মমতার রাজনীতিতে হাতেখড়ি কংগ্রেসের মাধ্যমে ১৯৮৪ সালে সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট নেতাকে হারিয়ে তিনি প্রথম চমক দেখান। কিন্তু ১৯৯৭ সালে কংগ্রেসের সাথে মতাদর্শিক বিরোধে তৈরি করেন নিজের দল তৃণমূল কংগ্রেস। ২০০৭-৮ সালের সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। মা মাটি মানুষ এই স্লোগান দিয়ে তিনি বাংলার কৃষকদের হৃদয়ে জায়গা করে নেন। ফলস্বরূপ ২০১১ সালে ঐতিহাসিক পরিবর্তনের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা। ১৯৫৫ সালের কলকাতায় এক সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্ম তার। খুব অল্প বয়সে বাবাকে হারিয়ে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন তিনি। মজার বিষয় হলো, এত ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি আজও কলকাতার কালীঘাটের সেই টালির ছাদ দেয়া সাদামাটা বাড়িতেই থাকেন তিনি। রাজনীতির বাইরে তিনি একজন কবি, চিত্রশিল্পী এবং লেখক। তার এই সাধারণ জীবনযাপনই তৃণমূল স্তরের মানুষের কাছে তাকে গ্রহণযোগ্য করে তুলেছে। ২০১১ সালে ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন মমতা। তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে বড় বড় শিল্প বা পরিকাঠামোর চেয়ে সাধারণ মানুষের হাতে সরাসরি নগদ অর্থ ও সামাজিক নিরাপত্তা পৌঁছে দেয়া ভোটের রাজনীতিতে বেশি শক্তিশালী। ধারণা করা হয় মমতার দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অন্যতম কারণ হলো তার অদম্য জেদ এবং মানুষের সাথে সরাসরি সংযোগ। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে তিনি প্রশাসনকে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে গেছেন। কলকাতায় মোট জনসংখ্যা ১,৬১,০০,০০০। সর্বশেষ সরকারি তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি ১,০০০ পুরুষের বিপরীতে প্রায় ৯০৮ থেকে ৯২০ জনই নারী। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন এত সংখ্যক নারীকে এড়িয়ে গিয়ে ক্ষমতায় টিকে থাকা অনেকটা কঠিন। তাই তিনি চালু করলেন বিভিন্ন সরকারি কর্মসূচি। মেয়েদের পড়াশোনা ও বিয়ের জন্য আর্থিক সহায়তার জন্য চালু করলেন কন্যাশ্রী ও রূপশ্রী নামের কর্মসূচি। নির্বাচনের ইস্তেহারের প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের মাসিক সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার জন্য মমতা সরকার চালু করলেন লক্ষ্মীর ভাণ্ডার কর্মসূচি। সেই সাথে সম্পূর্ণ বিনামূল্যে কলকাতার সমস্ত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল ছাড়াও শহরের শত শত নামী বেসরকারি নার্সিংহোম ও মাল্টি স্পেশালিটি হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে চালু করেন স্বাস্থ্যসাথী প্রকল্প। এজন্যই বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির মূল ভিত্তি হল নারী শক্তি। সাদামাটা এই নারীর রাজনৈতিক পথ কখনোই মসৃণ ছিল না। সারদা নারদা বা নিয়োগ দুর্নীতির মতো অভিযোগ তার দলের ভাবমূর্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। এছাড়া কেন্দ্রের বিজেপি সরকারের সাথে তার আদায় কাজ করা সম্পর্ক সর্বদাই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। তবে বিশ্বমঞ্চে মমতা একজন প্রভাবশালী নেত্রী। অক্সফোর্ড ইউনিয়ন থেকে শুরু করে বিশ্ব বাণিজ্য সম্মেলনে তার উপস্থিতি বাংলার গুরুত্ব বাড়িয়েছে। বিশ্বের অনেক প্রভাবশালী নারী নেত্রীর তালিকায় তার নাম উঠে এসেছে বারংবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের মূলে ছিল বামফ্রন্টের কট্টর বিরোধিতা। ১৯৯০ সালে হাজরা মোড়ে লড়াকু মমতার উপরে হামলা কিংবা ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কর্মীর মৃত্যু। প্রতিটি ঘটনাই তাকে বাম বিরোধী রাজনীতির প্রধান মুখ করে তুলেছিল, যা শেষ পর্যন্ত ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটায়। ২০১১ পর বদলে যায় বাংলার রাজনীতির চালচিত্র। বামফ্রন্ট অপ্রাসঙ্গিক হয়ে উঠলে প্রধান বিরোধী শক্তি হিসাবে উঠে আসে বিজেপি। সিএএ, এনআরসি ইস্যু থেকে শুরু করে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে মোদী শাহ জুটির প্রবল বিরোধিতা। বিশেষ করে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে একলা চলো নীতি এবং ২০২৬-এর বর্তমান চ্যালেঞ্জ তাকে এক ভিন্ন লড়াইয়ের সামনে দাঁড় করিয়েছে। মমতার বিরোধিতার ধরন সবসময় রাস্তায় নেমে আন্দোলন করা,
তবে সমালোচকরা বলেন, ক্ষমতায় আসার পর তিনিও অনেকটা বামপন্থীদের মতোই অসহিষ্ণু হয়ে উঠেছেন। সিন্ডিকেট রাজ, নিয়োগ দুর্নীতি এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে বিরোধীদের তোলা অভিযোগগুলো আস্থার জন্য বড় রাজনৈতিক কাঁটা। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও বিজেপি উল্লেখযোগ্যভাবে তাদের আসন বাড়িয়ে প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। সেই ধারাবাহিকতা থেকেই এবারের লড়াই আরও তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বাংলাদেশের সাথে মমতার সম্পর্ক অত্যন্ত গভীর হলেও স্বাদে টক মিষ্টি। একদিকে তিনি মুজিব পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, কিন্তু তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে তার অনড় অবস্থান দুই দেশের কূটনীতিতে একটি বড় প্রশ্নচিহ্ন। মমতার যুক্তি হলো, উত্তরবঙ্গের মানুষের স্বার্থ ক্ষুণ্ণ করে তিনি জল দিতে পারবেন না। যদিও ইলিশ উৎসব বা সাংস্কৃতিক বিনিময়ে তিনি সবসময় দুই বাংলাকে এক সুতোয় বাঁধতে চান। আসন্ন নির্বাচনেও মমতার প্রধান অস্ত্র তার উন্নয়নমূলক প্রকল্প। যদি তিনি আবারও ক্ষমতায় আসেন, তবে বাংলাদেশের জন্য তা স্থিতিশীলতার প্রতীক। কারণ পশ্চিমবঙ্গের সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বাংলাদেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে দর কষাকষিতে মমতার উপস্থিতি বাংলাদেশের স্বার্থ রক্ষায় অনেকটা সহায়ক হতে পারে, যদিও তিস্তা ইস্যুর সমাধান অনেকটা তার সম্মতির উপরই ঝুলে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি একটি আবেগ। তার শাসনে ত্রুটি বিচ্যুতি নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু বাংলার রাজনীতিতে তার আধিপত্য অস্বীকার করার উপায় নেই। পরবর্তী সময়ে তিনি বাংলার রাজনীতিকে কোন দিকে নিয়ে যান, সেটি এখন দেখার বিষয়। রিপন হোসাইন, ঢাকা মেইল।